আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখতেছিলাম সেটাতে চলে যাই। আচ্ছা, আমরা যেটা XOR এর বিষয়টা দেখলাম যে XOR কিভাবে কাজ করে। ওকে, তাহলে আশা করি আপনাদের XOR বুঝতে কারো কোনো সমস্যা নাই। সমস্যা নাই তো? আচ্ছা, ঠিক আছে, ধরলাম সমস্যা নেই। তাহলে এখন দেখেন এখন কি হলো এখানে। এখানে আমাদের প্রত্যেকবার আমাদের XOR করে আউটপুটটা আসছে। এটা হচ্ছে আমাদের ইনপুট ডাটা। ইনপুট ডাটা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনা ওকে, যাচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এই যে ইনপুট সিগন্যালটা যে টাইম পিরিয়ড নিয়ে ছিল সেটা হচ্ছে স্যার টি। সাউন্ড সাউন্ড কম আসতেছে স্যার, সাউন্ড নয়েজ কম আসছে? আসতেছে। আচ্ছা, এটা কি সবার হচ্ছে না আপনার একার হচ্ছে সেটা একটু আমার বোঝার দরকার। আচ্ছা, অন্যরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে আপনার একটু সমস্যা আছে, আপনি আপনার সিস্টেমটা একটু চেক করেন। এখানে আমরা যেটা দেখতেছিলাম আমাদের যে ইনপুট ডাটাটা আছে সেটা হচ্ছে টি সময়ের জন্য একটা ডাটা, দেন আবার টি টাইম পিরিয়ডের জন্য একটা ডাটা আমরা এখান থেকে পাস করব। তো আমাদের যেটা বিট স্ট্রিম আছে সেটা টাইম পিরিয়ড থেকে আরো অনেক ছোট, টিসি, যেটা টিসি আমরা ইউজ করতেছি। তো তাহলে এই টাইম পিরিয়ডের জন্য আমাদের যতগুলো বিট স্ট্রিম আছে প্রত্যেকটার সঙ্গে 0 XOR হবে। তো আপনারা দেখেন 0 এর সঙ্গে 0 XOR হয়ে 0, তারপর 0 এর সঙ্গে 1 XOR হয়ে 1, 0 এর সাথে 1 XOR হয়ে 1, 0 এর সাথে 0 XOR হয়ে 0, যেটা আমরা দেখছি যে 0 0 আর 1 1 এই দুটো হলে 0 হয়, বাকি সময়টাতে হয় 1। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আজকের মতো এরকম ইন্টারাপশন আগে যতদিন ক্লাস নিচ্ছি এখনো ফেস করি নাই। আচ্ছা, যাই হোক, হোয়াটএভার, আপনারা একটু কাইন্ডলি নরমালি নেন বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা পড়াশোনায় ফিরে আসি, যেটা দেখতেছিলাম। তো এইভাবে প্রত্যেকটা ডাটা ইনপুটের সঙ্গে আমাদের লোকালি যে জেনারেটেড বিট স্ট্রিম যেটা আছে, যেটাকে আমরা বলি কোড, সেটার সঙ্গে XOR হয়ে আমাদের যেটা পাইলাম আমরা, এটা হচ্ছে আমাদের সেন্ড হবে। সো এটা যদি সেন্ড হয় তাহলে আমাদের যে কোডিং এর বিষয়টা বললাম যে প্রত্যেকের সঙ্গে একটা ইউনিক একটা কোড দেওয়া থাকবে যাতে করে কোনোভাবেই একজনের সঙ্গে অন্যটা মিক্স আপ হবে না। সো এই যে সিটা দেখতেছি, সি ইকুয়াল টু XOR বি, এইটা হচ্ছে ট্রান্সমিট হলো। ট্রান্সমিট হইলে দেন রিসিভ যে সিগন্যালটা আছে আমাদের, রিসিভ যে সিগন্যাল আছে ওখানে যে রিসিভ হলো, রিসিভ হলে দেন আবার এইটার সঙ্গে ওই জায়গাটাতে আমাদের সেম যেখানে রিসিভ হয়েছে সেখানে আবার এই বিট স্ট্রিমের মতোই আরেকটা সেম বিট স্ট্রিম আছে, এই দুটো আবার XOR হবে। এই দুটো XOR হয়ে আমরা ডাটা আউটপুটটা পাবো। তো আপনারা বিষয়টার একটু
ক্লিয়ার হই, যখন সেন্ড করা হয়েছে তখন আমাদের যে ডাটা ইনপুটটা ছিল তার সঙ্গে একটা লোকালি বিট জেনারেটেড বিট স্ট্রিম আছে, এটা হচ্ছে আমাদের সেই কোডিং এর কাজ করে, এটার সঙ্গে এক্সঅর হয়েছে, এক্সঅর হয়ে আমরা একটা বিট পাইলাম, যেটা এইটা হচ্ছে, এইটা আমরা এখন সেন্ড করব। ওকে, সেই ডাটা আমরা সেন্ড করলাম, সেট করলে রিসিভার এন্ডে রিসিভার সিগন্যাল সি, এটা আমরা রিসিভ করলাম। তো রিসিভ করা শেষ হলে এখানে লোকালি জেনারেটেড একটা বিট স্ট্রিম আছে, যেটা হচ্ছে আমাদের আগের যে বিট স্ট্রিমটা আছে ওইটার একদম হুবহু সেম টু সেম। দেন এই দুটার ভিতরে আমাদের আবার এক্সঅর হবে, এইটা হচ্ছে আমাদের রিসিভ সিগন্যাল আর এটা হচ্ছে সেই বিট স্ট্রিম যেটা আগেরটার মতোই, এই দুটার ভিতরে আবার এক্সঅর হবে। তাহলে এই দুটার ভিতরে এক্সঅর হলে আমরা এই নিচের যে অরিজিনাল যে মেসেজটা আমরা পাবো, যেটা আমরা এখান থেকে সেন্ড করছিলাম। এইটা হচ্ছে আমাদের সিডিএম এর মাধ্যমে কিভাবে ডাটা সেন্ড করা হয় তার একটা সিম্পল এক্সাম্পল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটু রেসপন্স করেন, বিষয়টা কি আপনার ক্লিয়ার হয়েছে? স্যার মানে মোটামুটি বুঝছে, মানে যদি আঁকাতে হয়, মানে আমাদের যদি এমন কিছু আসে যে সিডিএম এর অপারেশনটা বর্ণনা হ্যাঁ, ব্যাখ্যা করতে করেন। আঁকতে ওকে, গেলে ওকে, আঁকতে গেলে কি তখন হবে? খুব ভালো কথা। তাহলে আপনাদের এত বড় দরকার নেই, আপনারা জাস্ট দুইটা বিট নিয়ে দেখাই দিবেন। সাপোজ 01 দুইটা বিট নিয়ে আপনারা, এটা হচ্ছে ইনপুট, এখানে লোকালি জেনারেটেড পিন বিট স্ট্রিম নিলেন আপনাদের ইচ্ছা মতো, টিসিটা যে এর মতো, সাপোজ আপনি এখানে দুটো নিলেন, এখানে যেমন একটার জন্য এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আছে, আপনি এখানে দুটো নিলেন এখানে, তাহলে এই বিটের জন্য এখানে দুটো হবে, এই বিটের জন্য এখানে দুটো হবে, চারটা। তার জন্য আপনি ট্রান্সমিট সিগন্যাল বানালেন, আবার রিসিভ করলেন। যেহেতু এটা একটু বড় প্রসেস আছে, এটা আসলে এর সঙ্গে অন্য কিছু থাকবে না, যাতে করে টাইমটা ম্যানেজ হয়। বুঝতে পারছেন? এই যে মানে স্যার আমরা কোন বিটের জন্য কত বিট নিচ্ছি এটা জাস্ট আমাদের উপর। হ্যাঁ, এটা আপনাদের উপরে, এর একটা আপনার স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড তো আমাদের এখানে দেওয়া নেই, আপনাদের উপর। বাট এটা খেয়াল রাখতে হবে, এই দুটো কিন্তু আইডেন্টিটিক্যাল। এখানে যে বিট স্ট্রিমটা নিবেন, এখানেও সেম বিট স্ট্রিমটা নিতে হবে। এই দুটো হচ্ছে সেম, আইডেন্টিটিক্যাল মানে সেম। জি স্যার বুঝেছি। দেখালে হবে, এইটা আপনার দেখানো লাগবে না, শুধু এই সিগন্যাল দুটো আঁকিয়ে দেখেন, এখানেও দেখানো নাই, আউটপুটটা দিলে হবে, এবং এই আউটপুট আর এই আউটপুট কিন্তু সেম হবে। আপনার জাস্ট দুইটা বিটের জন্য দেখালে হবে, 1 1 বা 0 1 নিলে সবথেকে বেটার হয়, বা 1 0, যাতে করে বোঝা যায় যে দুইটা দুই রকম। জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আশা করি নাই। তারপরে আমরা চলে আসি অ্যাডভান্টেজ অফ সিডিএম এ। যাই হোক, এইটা একটু ভালো জিনিস ছিল, বোরিং জিনিস না কিছুটা। এরপরে আবার মুখস্থ করা জিনিস চলে আসছে। অ্যাডভান্টেজ অফ সিডিএম এ, সিডিএম এর সুবিধাগুলো কি আছে? Many users of CDMA use the same frequency, TDD or FDD may be used. আচ্ছা, এইটা কি মনে আছে টিডিডি কি ছিল? এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, টাইম ডিভিশন ডুপ্লেক্সিং। সো এখানে এই দুটো যে কোনো একটাই আমরা ইউজ করতে পারি। মাল্টিপাথ ফেডিং may be substantially reduced because of large signal bandwidth। আচ্ছা, এখানে মাল্টিপাথ ফেডিং, ফেডিং মানে তো আপনারা বোঝেন ফ্যাকাশে হয়ে যাওয়া, এখানে ফ্যাকাশে না তো, এখানে সিগন্যালটা আস্তে আস্তে কমে যাওয়া। আমি যে সিগন্যালটা পাঠালাম ওর রেজিস্ট্যান্সটা কমে যায়, যে মাল্টিপাথ ফেডিং এর বিষয়টা এখানে কম হয়, যেহেতু আমরা ফুল ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছি, এটা হচ্ছে বিষয়। নো অ্যাবসোলুট লিমিট অন দা নাম্বার অফ ইউজার্স, এখানে নাম্বার অফ ইউজারের উপরে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড ইউজার এটা ইউজ করতে পারবে। যদি আমরা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসটা ইউজ করি, সেখানে কিন্তু আমাদের ইউজারের একটা রেস্ট্রিকশন থাকে, যেহেতু ব্যান্ডউইথ একটা লিমিটেড আছে, এজন্য আমাদের ইউজার একটা রেস্ট্রিকশন থাকে। কিন্তু এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, এখানে আমরা তো কোড তো অসংখ্য বানাতে পারবো, আমাদের যেহেতু বিট আছে, বিট দিয়ে তো কোড অসংখ্য বানানো যাবে, এজন্য ইউজারও অসংখ্য হবে। ইজি এডিশন অফ মোর ইউজার, এখানে মোর ইউজার অ্যাড করা সহজ। তাহলে যে আপনাদের এক্সামে আসে ইজি এডিশন অফ মোর ইউজার, এটা কোনটার ফিচার? তাহলে হবে সিডিএমএ। আপনারা একটু মনোযোগ দিয়ে একবার পড়লে, বুঝে পড়লে যেগুলো আসবে সেগুলো অ্যান্সার দিতে পারবেন। এটা দেখেন, ইম্পসিবল ফর হ্যাকারস টু ডিসাইফার দা কোড সেন্ট। এখন আপনি যদি এই বিট স্ট্রিমটা না জানেন, তাহলে কোনোভাবে আপনি এইটা থেকে কিন্তু ডাটাটা বের করতে পারবেন না। এই জন্য বলতেছে এটা হ্যাকারদের পক্ষে ডিসাইফার করা সম্ভব না, বলা যায় অসম্ভব। কেননা আপনি এত বড় বিট স্ট্রিম কখনোই অ্যাকুরেটলি বানাতে পারবেন না, এটা তো র্যান্ডমলি নেওয়া না, এটা বিভিন্ন অ্যালগরিদম বের করে বানানো, যেটা হ্যাকাররা কোনোভাবে বানাতে পারবে না।
বেটার সিগন্যাল কোয়ালিটি, দেখেন এই কথাটা কিন্তু অন্য কোনোটার সুবিধায় বলা নাই, তাহলে বুঝতে পারছেন যে এইটা যদি আসে তাহলে অবশ্যই এটা সিডিএমএ তে। বেটার সিগন্যাল কোয়ালিটি ভালো। নো সেন্স অফ হ্যান্ড অফ হোয়েন চেঞ্জিং সেলস, এটা আসলে বোঝাই যায় না যে কখন হ্যান্ড অফ হচ্ছে, এই জিনিসটা বোঝাই যায় না। নো সেন্স অফ হ্যান্ড অফ হোয়েন চেঞ্জিং সেলস, অন্যগুলাতে এই যে আপনারা দেখছিলেন যে হ্যান্ড অফ বিভিন্ন টাইপের আছে, সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ, এগুলো কথা কি মনে আছে লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল? সবাই কি ভুলে গেছেন বিষয়টা? আচ্ছা, আপনারা কি শুনতে পান নাকি সবাই ক্লাস রেখে অন্য কাজে বিজি হয়ে গেছেন? জি স্যার, শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো মনে থাকার কথা, আমরা এই হ্যান্ড অফ এর বিষয় সফট হ্যান্ড অফ, হার্ড হ্যান্ড অফ এরকম একটা দুটো টপিক দেখছিলাম লাস্ট ক্লাসে। জি স্যার। ওকে ঠিক আছে। তো এটা এতই ভালো, এই সিস্টেমটা এত এফিশিয়েন্ট, এতই হ্যান্ডি যে আমাদের এই হ্যান্ড অফের সময় কোনো ধরনের কোনো সেন্সই হয় না যে আমরা হ্যান্ড অফ করতেছি, এটা বোঝাই যায় না। তবুও যেমন আপনার কুসুমে কিট আছে, চাঁদে কলঙ্ক আছে, সেরকম সিডিএম এরও ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। as the number of user increases the overall quality of service decreases, এটা বলতেই হবে, যদি বেশি ইউজার হয় সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম দেখা দেয়। যেমন আপনারা জানেন যে, আচ্ছা সার্কিটের বিষয় একটু বলি, আপনাদের মনে আছে কিনা, আপনাদের কি সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটের কথা মনে আছে? জি প্যারালাল, স্যার, আছে। হ্যাঁ প্যারালাল সার্কিটে আমরা সম্পূর্ণ ভোল্টেজ ইউজ করতাম, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, কিছু না কিছু মনে থাকার কথা। প্যারালাল যে কানেকশন গুলো সেগুলোতে আমরা হচ্ছে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে প্রত্যেকটা এলিমেন্টই আমাদের ফুল ভোল্টেজটা পাইতো। কিন্তু আপনি চিন্তা করেন, ফুল ভোল্টেজ পাইলো, কিন্তু আপনি যদি একাধিক ডিভাইস যদি অ্যাড করেন সেক্ষেত্রে তো আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, পারফরমেন্স পাওয়া যাবে না যতই ফুল ভোল্টেজ আপনি পান। বিষয়টা সেই রকম এখানে, আপনি যতই ফুল ফ্রিকোয়েন্সি পান, ফুল টাইম ইউজ করেন, বেশি ইউজার হলে কিন্তু ওভারঅল কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সহজ কথা যেটা, সেলফ জ্যামিং, এখানে বেশি কানেকশন হওয়ার জন্য নিজেদের ভিতরে জ্যামিং তৈরি হয়ে যায়। জ্যামিং মানে তো বোঝেন, ঠিক মতো নেটওয়ার্ক পাওয়া যায় না বা কোনো কারণে প্রবলেম তৈরি হয়। নিয়ার ফার প্রবলেম অ্যারাইজেস, অনেক সময় নিকটে মানে অনেক কাছে থাকলে কমিউনিকেশন খারাপ হয়, আবার অনেক দূরে গেলে কমিউনিকেশন খারাপ হয়, এরকম প্রবলেম গুলো অ্যারাইজ করে। তো আমরা যেগুলো পড়লাম এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিডিএমএ। তাহলে দেখি তিনটা আলোচনা করা হলো, তিনটার ভিতরে কোনটাকে আপনাদের ভালো মনে হচ্ছে সব থেকে, মোটামুটি ভালো চলার মতো? স্যার সিডিএম এ ওইটা হলো যে আধুনিক, মানে ওইটা হলো যে, জি স্যার। হ্যাঁ এটা হলো আধুনিক, এবং এইটাকেই আরো মডিফাই করে করে আরো বেশি ডেভেলপড করা হচ্ছে। হ্যাঁ অন্যগুলো হচ্ছে বেসিক, টাইম ডিভিশন, মাল্টিপ্লেক্সিং বা ফ্রিকোয়েন্সি ডিভিশন, এগুলো হচ্ছে বেসিক লেভেলে, একদম আপনার প্রিমিটিভ বলা যায়। প্রাচীনকালে এগুলো ইউজ হতো মানে আগে, এখন সব টেকনোলজি সিডিএমএ এর উপরে বেস করে তৈরি হচ্ছে, এটা মোটামুটি ভালো বলা যায়। সমস্যা তো থাকবেই, লিমিটেশন তো থাকবেই, তারপরেও আমাদের আরো ভালো কিছু খুঁজতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে আসি সেল স্ট্রাকচার। সেল সম্পর্কে আমরা জানি, এখন সেলের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা দেখবো। এটা সহজ, আপনারা যে কেউই বুঝতে পারবেন, এটা দেখলে মুখস্থ করাও লাগবে না, নিজেই বুঝবেন। আমাদের বেশি সেল ইউজ করার ফলে সুবিধাটা কি হচ্ছে দেখেন, হায়ার ক্যাপাসিটি। আমাদের একটা সেলের কাভারেজ যদি 100 কিলোমিটার হতো তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটি কমে যাইতো, কিন্তু আমরা যদি এটাকে 10টা সেলে ভাগ করি সেক্ষেত্রে ক্যাপাসিটি বাড়বে, মানে পারফরমেন্সও বাড়বে এবং বেশি ইউজারও ইউজ করতে পারবে। লেস ট্রান্সমিশন পাওয়ার নিডেড, এক্ষেত্রে সেলটা ছোট হওয়া বা মানে সেলুলার স্ট্রাকচার হওয়ার ফলে আমাদের পাওয়ারও কম লাগে। 10 কিলোমিটার যদি হতো তাহলে বেশি পাওয়ার দিতে হতো, ডিস্টরশন বা নয়েজ বেশি হতো, এই সকল দিক থেকে বলা যায় লেস পাওয়ার দরকার হয় সেলের জন্য। মোর রোবাস্ট আর ডিসেন্ট্রালাইজড, আচ্ছা ডিসেন্ট্রালাইজড কনসেপ্ট তো বোঝেন, সবকিছু যদি একটা সেন্টারে হয়, সাপোজ বাংলাদেশের যে সমস্যাটা সে সবকিছু ঢাকা কেন্দ্রিক, ঢাকাকে সেন্টার ধরা হয়, এজন্য ঢাকায় জাম বেশি, সব সমস্যা ঢাকায় বেশি। কিন্তু এরকম সেন্টার যদি আরো 3-4টা বাংলাদেশে যদি করা হতো তাহলে ঢাকার উপরে চাপটা কমতো কিন্তু। সো এখানে সেরকম সিস্টেম, আমাদের সেল, প্রত্যেক সেলই একটা সেন্টার। তার মানে কি অনেক সেন্টার এক জায়গায়, মানে একদম পিওর কোনো সেন্টার নাই, জিনিসটা সেন্টারটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই দেয়, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড।
বেজ স্টেশন ডিলস উইথ ইন্টারফারেন্স ট্রান্সমিশন এরিয়া ইটিসি লোকালি। আচ্ছা, এখানে যেহেতু প্রত্যেকটাই বেজ স্টেশন আছে, প্রত্যেকটা সেলের ভিতরে বেজ স্টেশন আছে, সো এই সমস্যাগুলো ট্রান্সমিশন ইন্টারফারেন্সের বিষয়গুলো লোকালি হ্যান্ডেল করা হয়। তো অবশ্যই কিছু প্রবলেমও আছে। ফিক্সড নেটওয়ার্ক নিডেড ফর দ্য বেজ স্টেশনস, আমাদের একটা ফিক্সড নেটওয়ার্কের দরকার হয় প্রত্যেকটা বেজ স্টেশনের জন্য। হ্যান্ড ওভার নেসেসারি, যত হ্যান্ড অফ বা হ্যান্ড ওভার যত বেশি সেল হবে তত বেশি হ্যান্ড অফ হবে। আপনি এখান থেকে সাপোজ 1 কিলোমিটার পর পর যদি সেল থাকে তাহলে 1 কিলোমিটার পর পর হ্যান্ড ওভার করার দরকার হবে। ইন্টারফারেন্স উইথ আদার কলস, অনেক সময় এই হ্যান্ড ওভার জনিত কারণে অন্য কলের সঙ্গে ইন্টারফারেন্স হয়। আচ্ছা, আমরা তাহলে আজকে ফ্রিকোয়েন্সির ইউজের কনসেপ্টটা আর একটু, সেকেন্ড চ্যাপ্টার এখান থেকে শুরু, আরেকটা চ্যাপ্টার। আচ্ছা, আমি আপনাদের জন্য এটা আলাদা করা হয় নাই, আমি আপনাদের জন্য এই স্লাইডটা আলাদা করে আমি গ্রুপে দিয়ে দিব, আজকে যতটুকু পড়ানো হবে এতটুকু। আচ্ছা, আমরা এই এই চ্যাপ্টার এক পর্যন্ত শেষ করে রাখি, বিকজ আজকে বেশ কয়েকটা ইন্টারাপশন হয়েছে, আর একটু আমরা পড়ে রাখি। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ইউজের বিষয়টা কি মনে আছে আপনাদের? এটা তো কোন একটা এক্সামে দিয়েও দিয়েছিলাম যে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সির ইউজ। আচ্ছা, তাহলে কেউ একটু বলেন যে ফ্রিকোয়েন্সির ইউজটা কি ছিল? এটা আগেও একদিন ধরছি, নাকি আমি একজনকে ধরি, দেখি আপনারা কেমন ক্লাসে আছেন সেটা বোঝা যাবে। আচ্ছা, আমি তো আপনাকেই ধরি, আপনি মাঝে মাঝে আমার সঙ্গে কমিউনিকেশন করেন, দেখি শুধু আমার সাথে কমিউনিকেশন করেন নাকি পড়াশোনায় মন আছে? পার্থ, আপনি বলেন ফ্রিকোয়েন্সির ইউজ কি জিনিস? হ্যাঁ পার্থ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, পার্থ মনে শুনতে পাচ্ছেন না, তাহলে বলেন হচ্ছে নাজমা খাতুন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে কোনো একজন বলেন, তো কেউই কথা বলেন না। স্যার ওইটা হচ্ছে যে ওই পুনরায় ইউজ করা, মানে পুনরায় ব্যবহার করা এরকম। মানে একটু ক্লিয়ার করেন বিষয়টা কিরকম হয়। স্যার মানে সঠিক মনে আসতেছে না আচ্ছা এখন ঠিক স্যার, আছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পলটা আগেও দিয়েছিলাম, পুনরায় ইউজ করা ফ্রিকোয়েন্সির ইউজ। ঠিক আছে, আপনি বেসিক থেকে যা বলছেন ঠিক আছে। সাপোজ ধরেন আপনার বিষয়টা এরকম বোঝার সুবিধার জন্য, আমাদের এখানে রেডিও 4 থেকে এখন বন্ধ হয়ে গেছে নাকি 88.0 মনে হয় হয়তো যাইতে পারে, তা নিয়ে আমাদের সমস্যা নেই। কারণ বাংলাদেশে রেডিও 40টা ইউজ হয় 88.0 ফ্রিকোয়েন্সিতে। এখন এটা তো জানেন যে একই ফ্রিকোয়েন্সিতে কিন্তু একাধিক চ্যানেল থাকা সম্ভব না, একাধিক চ্যানেল থাকলে দুটো ডিস্টরশন হয়ে যাবে। জি স্যার, জানি এটা। হ্যাঁ, তাহলে যদি বাংলাদেশে যদি 88.0 তে যদি একটা চ্যানেল থাকে, তাহলে কি পৃথিবীর অন্য কোনো জায়গায় কি এই ফ্রিকোয়েন্সি চ্যানেল থাকতে পারবে না? এমন হবে? এমন হবে না। তাহলে তো আমাদের মানে জিনিসটা অনেক হার্ড হয়ে যাইতো। মানে হার্ড মানে জি কি, আমাদের তো ফ্রিকোয়েন্সিটা শেষ হয়ে যাইতো। সো এটা তো একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের বাইরে যে এই জিনিসটা আবার ইউজ করা যায়, এই সেম ফ্রিকোয়েন্সিটা আবার ইউজ করা যায়। এটাই সহজ কথা, হচ্ছে ফ্রিকোয়েন্সি রিইউজ। জি স্যার, বুঝতে পারছি। এই যেখানে সংজ্ঞাটা দেখেন কি সুন্দর, এখানে আপনার ফরমালি বলা আছে the process in which the same set of frequencies can be allocated to more than one cell provided the cells are separated by sufficient distance। ওই সেল গুলো একটা সাফিসিয়েন্ট ডিসটেন্সে থাকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি গুলো পুনরায় অ্যালোকেট করতে পারবো। তো এখন কয়েকটা সেলস নিয়ে গঠিত এক ক্লাস্টার, যেমন এখানে ধরেন এই যে আপনার কালার, বিভিন্ন কালার দিয়ে এখানে ক্লাস্টার বোঝানো হয়েছে। ব্ল্যাক কালার, ব্ল্যাক ঠিক না, গ্রে কালার, এই যে গ্রে কালারের এই সেলগুলো নিয়ে একটা ক্লাস্টার, এদিকে ব্লু কালারের এইগুলো নিয়ে একটা ক্লাস্টার, এখানে আরেকটা কি কালার আছে এটা নিয়ে আরেকটা ক্লাস্টার। আচ্ছা, এইগুলো হচ্ছে ক্লাস্টার, এটা গেল ফ্রিকোয়েন্সি ইউজ, এইগুলোকে বলে ক্লাস্টার, গ্রুপ অফ সেলস হচ্ছে ক্লাস্টার। তো এখন এখানে কিছুটা ম্যাথমেটিক্স এর মতো আছে। the number of channels available in a cluster, একটা ক্লাস্টারের ভিতরে কতগুলো চ্যানেল থাকে। সো এটাকে ডিফাইন করা হয় f দ্বারা, f সমান হচ্ছে gn।
জিএনটা কি? জি হচ্ছে নাম্বার অফ চ্যানেল ইন এ সেল, যে একটা চ্যানেলের ভিতরে একটা সেলের ভিতরে কতগুলো চ্যানেল আছে। একটা চ্যানেলে কতগুলো, একটা সেলে কতগুলো চ্যানেল আছে, আর আর তার সঙ্গে গুণ হবে এন। এন হচ্ছে একটা ক্লাস্টারে কতগুলো সেল আছে। সহজ কথায় আমরা যদি ক্লাস্টারের চ্যানেল সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে? একটা সেলে কয়টা চ্যানেল গুণ একটা ক্লাস্টারে কয়টা সেল, সেটা হচ্ছে আমরা বের করছি এফ ইজ ইকুয়াল টু জিএন দিয়ে। ফর্মুলা বুঝতে কোনো অসুবিধা নেই প্রথমটা? আচ্ছা, আশা করি নাই। তারপরটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যাপাসিটি ইন এ গিভেন এরিয়া সি। এখন একটা এরিয়ার বা একটা ক্লাস্টারের যে কতটুকু ক্যাপাসিটি সেটা কিভাবে বের করব? সি ইকুয়াল টু এম এফ দিয়ে। এফটা তো আমরা বুঝলাম যে কতগুলো চ্যানেল আছে একটা ক্লাস্টারে, আর এমটা হচ্ছে নাম্বার অফ ক্লাস্টারস ইন এ গিভেন এরিয়া। একটা গিভেন এরিয়া কতগুলো ক্লাস্টার আছে, সাপোজ আপনাকে এই এরিয়াটুকু সব দিয়ে দিল, এই এরিয়াটুকু সব দিয়ে দিল যে এই এরিয়ার ধারণ ক্ষমতা কত, তাহলে আমরা কিভাবে বের করব যে একটা ক্লাস্টারে কতটুকু, একটা ক্লাস্টারে কতটুকু, একটা ক্লাস্টারে কতগুলো চ্যানেল আছে তার সঙ্গে এই এরিয়ার ভিতরে কতগুলো ক্লাস্টার আছে, এই দুটো দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব গিভেন এরিয়ার ক্যাপাসিটি। একদম সহজ ফর্মুলা, আপনারা যদি এখন নাও মনোযোগ দেন বাসায় একবার পড়বেন, স্লাইড আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব ক্লাস এবং রেকর্ডিং। তো এইটা গেল হচ্ছে আমাদের দুটো ফর্মুলা। তো এখানে একটা ছোট একটা এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা দেখি। ডিটারমাইন দ্য নাম্বার অফ চ্যানেলস পার ক্লাস্টার and the total channel capacity for a cellular telephone area comprised এটা for হবে বা of হবে 10 cluster with 7 cells in each cluster and 10 channels in each cell। আচ্ছা, কি কি আছে আমি সহজে বুঝাই বলি, আপনাদের তো ইংলিশ পড়ার দরকার নাই। একটা এরিয়া আছে টেলিফোন এরিয়া, সেখানে 10টা ক্লাস্টার আছে, 10টা ক্লাস্টার আছে এবং প্রত্যেকটা ক্লাস্টারে 7টা সেল আছে, তারপর প্রত্যেকটা সেলের ভিতরে 10টা চ্যানেল আছে। তাহলে আমরা যখন এফ বের করব, এফ এর ক্ষেত্রে কি গুণ দিতে হয়? নাম্বার অফ চ্যানেল ফর ইচ সেল গুণ নাম্বার অফ সেল। তাহলে এই 10 গুণ 7, একটা ক্লাস্টারে সেল ছিল 7টা, প্রত্যেকটা ক্লাস্টারের ভিতরে চ্যানেল ছিল 10টা, তাহলে এফ এর মান হবে 10 গুণ 7। ওকে, আর টোটাল ক্যাপাসিটি যেটা ছিল সেটা হচ্ছে যেটা এফ আছে, এফ এর সঙ্গে আমাদের কতগুলো ক্লাস্টার সেটা গুণ দিতে হতো, তাহলে এফ এর মান হচ্ছে 10 7 10 7, আর ক্লাস্টার আছে এখানে 10টা, তো সেই 10টা আমরা গুণ দিয়ে দিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবেন, এখন শুনলেও বুঝতে পারার কথা। আচ্ছা, এখানে আরেকটা ছবি আছে, আমরা ছবিটা একটু দেখি। ফ্রিকোয়েন্সি প্ল্যানিং, যে আমরা ফ্রিকোয়েন্সিটা প্ল্যান করব কিভাবে। সাপোজ যদি আমরা এরকম ধরি যে একটা ক্লাস্টার থেকে অন্য ক্লাস্টারে যাব, তখন আমরা ফ্রিকোয়েন্সিটা রিউজ করতে পারবো। যদি এরকম বিষয় হয় তাহলে আমাদের বিভিন্নভাবে প্ল্যান করা লাগতে পারে। যেমন আমরা যদি 3 সেল ক্লাস্টারটা প্ল্যান করি, 3টা সেল নিয়ে একটা ক্লাস্টার হবে, যেমন দেখেন এখানে ছবিতে বোঝানো আছে F1 F2 F3 এইটা একটা ক্লাস্টার, আবার F1 F2 F3 এটা একটা ক্লাস্টার, এইভাবে 3টা সেল নিয়ে ক্লাস্টারের স্ট্রাকচারটা এখানে দেখিয়েছে। এখানে 7টা সেল নিয়ে ক্লাস্টারের একটা পিকচার দেখানো আছে। এইভাবে সেল সংখ্যা হচ্ছে ডিপেন্ড করে আমাদের সেলের যে সাইজ আছে, এটা কতটুকু কভারেজ দেওয়ার ক্ষমতা আছে, এই সকল বিষয়ের উপরে চিন্তা করে ফ্রিকোয়েন্সি প্ল্যানিং করা হয় এবং বিভিন্ন ধরনের সেল নাম্বার নেওয়া হয়েছে। কোথায় জানি দেখলাম 3 5 7, এই যেমন নাম্বার অফ সেল নরমালি এরকম হয় 3 7 12 এরকম নাম্বার গুলো হয়, তো 3 দিয়ে এখানে 7 দিয়ে দেখানো। এখানে দেখিয়েছে যে 3টা সেল নিয়ে একটা ক্লাস্টার, আবার যদি ক্লাস্টার গুলো মিলে যেটা বানানো হয় সেটা করে অ্যান্টেনাস, 3 সেক্টর অ্যান্টেনা বলা হয়। এখানে আবার 3টা ক্লাস্টার নিয়ে হয় সেক্টর অ্যান্টেনা। তো মোটামুটি একটা জাস্ট একবার রিডিং দিয়ে রাখলে হচ্ছে বিষয়গুলা, এখান থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট না। বুঝলাম না স্যার। কোনটা বোঝেননি আপনি? আচ্ছা, এখানে হচ্ছে আপনার সেল নিয়ে হয় ক্লাস্টার। জি স্যার। ওকে, সেল নিয়ে ক্লাস্টার হয়, আর হচ্ছে ক্লাস্টার গুলো নিয়ে হয় সেক্টর অ্যান্টেনাস। স্যার এবার বুঝছি স্যার। আচ্ছা, তো এটা বেশি ইম্পর্টেন্ট না, বুঝছেন? এটা হচ্ছে আপনার জাস্ট একটু দেখিয়ে রাখলাম। তো
আপনারা একবার একটু দেখে রাখবেন, এখান থেকে তেমন কোশ্চেন আসার সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে আর সেকেন্ড চ্যাপ্টারে যাব না, মানে এই চ্যাপ্টারটাতে যাব না, বেসিকস অন সিগন্যালস এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেব আমি, আর হচ্ছে সিটির বিষয়ও একটু মনে করাই দিবেন, তাহলে আমি আপনাদের বলে দিব যে যে এই পর্যন্ত পড়ালাম, এইটুকুর উপরে সিটি হবে। অলরেডি কিন্তু দুইটা চ্যাপ্টার মধ্যে পড়া হয়ে গেছে মিডের পরে। জি স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। স্যার অ্যাটেন্ডেন্স কি নিছেন স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়েছি, তারপরে যদি কেউ মিস্টেকেনলি মিস হন তাহলে কমেন্ট করে দিবেন। স্যার জি বলেন। স্যার প্রেজেন্ট নিয়ে কি হয়ে গেছে নাকি ওইখানে কমেন্ট করে দেবো স্যার? যদি আপনার নাম ক্লাসরুমে না থাকে, যদি আপনার নাম না থাকে তাহলে কমেন্ট করে দিন। আমি একবার নিয়েছি, আশা Okay, করি sir. তখন বেশি ছিলেন আপনারা, 13 জন ছিলেন, 13 জনের উপরে তো কখনো ওঠেই না, এখন তো 9 জন আছেন। স্যার ওই যে নামাজের জন্য চলে গেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মনে জয়েন করা ছিলেন, আপনি তো বলেন আমি জয়েন দিয়ে নামাজে যাচ্ছি, আমি তো মনে করছি আপনি আছেন। নামাজ পড়ে এসে দেখলাম যে আবার হচ্ছে আমার মোবাইলের ডাটা কে যেন অফ করে দিয়েছিল এর জন্য। না, আমি আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে নিছিলাম, আমি তখনই 13 জন ছিল তখনই নিছিলাম, তারপর আপনি মিস হইলে কমেন্ট করে দেন, সমস্যা হবে না। ওকে স্যার, ওকে। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। ওকে স্যার। ওকে।